আজকে আমরা আলোচনা করতে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে বায়ুর চাপ। প্রথমে বুঝে নেওয়া দরকার বায়ুর চাপ বিষয়টা কি। বায়ু আমাদের পৃথিবীকে আবৃত করে রেখেছে। এই বায়ু অন্যান্য পদার্থের মতো একটি পদার্থ। অনবরত বায়ু পৃথিবীর পৃষ্ঠের দিকে চাপ দিয়ে চলেছে। এই চাপকে আমরা বলি বায়ুর চাপ। ভূগোলের ভাষায় কোনো একক আয়তনের বায়ু ভূপৃষ্ঠের দিকে যে চাপ দেয় তাকে আমরা বলি বায়ুচাপ। বায়ুচাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় ব্যারোমিটার। ব্যারোমিটার বিভিন্ন রকমের হয়। 14 ব্যারোমিটার যেমন তার মধ্যে একটি অন্যতম। ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর যে চাপ মাপা হয় সেই চাপের ক্ষেত্রে একটা মাত্রা আছে। সেই মাত্রাটিকে বলা হয় মিলিবার। অর্থাৎ বায়ুচাপে যে একক আছে তাকে বলা হয় মিলিবার। আমরা সাধারণত জানি যে এই মিলিবারের একটা পরিমাণ আছে। স্বাভাবিক বায়ুর চাপ ধরা হয় 980 মিলিবার থেকে 1050 মিলিবার। কিন্তু উচ্চচাপ, নিম্নচাপ এবং স্বাভাবিক বায়ুর চাপ হিসাব করার ক্ষেত্রে আমরা হিসাব করে থাকি 986 মিলিবারের কম যদি বায়ুর চাপ থাকে তখন সেক্ষেত্রে আমরা তাকে বলি নিম্নচাপ, এবং 1013 মিলিবারের বেশি যদি বায়ুর চাপ থাকে তখন তাকে আমরা বলি উচ্চচাপ। এর মাঝখানে অর্থাৎ 986 মিলিবার থেকে 1013.25 মিলিবার পর্যন্ত বায়ুর যে চাপ থাকে তাকে আমরা বলি স্বাভাবিক বায়ুর চাপ। আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, বায়ু কেন চাপ দেয়? আমরা সাধারণত বায়ুর ওজন আছে এটা সম্পর্কে আমাদের মনে একটা সংশয় জাগতে পারে। অন্যান্য পদার্থের মতো বায়ুও যেহেতু একটি পদার্থ, বায়ুর অসংখ্য অণু আছে, অর্থাৎ বিভিন্ন উপাদান একসঙ্গে মিলে বায়ু গঠন করে। তাই এই বায়ু স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠের উপরে চাপ দেয়, যা বায়ুর চাপ নামে পরিচিত। আমরা এবার জেনে নেব যে এই বায়ুর চাপ পৃথিবী পৃষ্ঠের সর্বত্র কি সমান, বা কোন ক্ষেত্রে বেশি বা কোন ক্ষেত্রে কম। পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয়। আমরা যদি দেখি যে পৃথিবীর কোন জায়গায় বায়ুর চাপ কম বা কোন জায়গায় বায়ুর চাপ বেশি, তার কতগুলো কারণ আছে। কারণগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। কিন্তু এই বায়ুর চাপ সর্বত্র যে সমান নয় সেটা আমরা বায়ুর চাপ মাপার ক্ষেত্রে আমরা তার প্রমাণ পাই। আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি তাহলে নিরক্ষরেখা বা তার কাছাকাছি জায়গাগুলোর ক্ষেত্রে আমরা বায়ুর নিম্নচাপ দেখতে পাই। আবার মেরু অঞ্চলের ক্ষেত্রে যদি বায়ুর চাপ দেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চচাপ দেখতে পাই। আমরা এই যে চাপের পার্থক্য হচ্ছে, কোথাও কম হচ্ছে কোথাও বেশি হচ্ছে, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। তবে সমস্ত বায়ুর চাপের পরিপ্রেক্ষিতে আমরা এই যে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় বায়ুর চাপ আলাদা আলাদা পাচ্ছি, তেমনি আমরা বায়ুর চাপ উচ্চতা ভিত্তিক ভাবেও আলাদা আলাদা দেখতে পাই। কোথাও বায়ুর চাপ বেশি পাই, আবার কোথাও বায়ুর চাপ কম পাই। যেমন ধরো ভূপৃষ্ঠের একেবারে নিচের অংশে বায়ুর চাপ
আমরা বেশি পাই। আবার ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠব বায়ুর চাপ তত কমতে থাকবে। কেন কমবে বায়ুর চাপ? উচ্চতা বাড়লে আমরা জানি বায়ুর ঘনত্ব কমতে থাকে, কারণ বায়ুর ভারী উপাদানগুলো সব নিচের দিকে নেমে আসে। নেমে আসার ফলে নিচের দিকের অংশে বায়ুর ঘনত্ব বেশি হয়, তাই নিচের দিকের অংশে বায়ুর চাপ বেশি থাকে। কিন্তু ওপরের দিকে যত ওঠা যায় তত বায়ুর ঘনত্ব কমতে থাকে। আমরা জানি পর্বতারোহী যারা পর্বত আরোহণে চান, ধরো আমরা যদি ছবি এঁকে দেখি যে একটা লোক পর্বত আরোহণে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে বায়ুর চাপ আমরা কম পাই। ভুল বললাম, বায়ুর চাপ ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে আমরা বেশি পাই। কিন্তু ওপরের দিকে যত উঠব আমরা, ওপরের দিকে যত উঠব বায়ুর চাপ তত কমতে থাকবে। এবার একজন পর্বতারোহী ওপরে উঠছেন, তিনি পর্বতের ওপরের দিকে যাচ্ছেন। যাওয়ার সময় ওপরে যত উচ্চতা বাড়ছে তত বায়ুর চাপ কমছে, যার ফলে কি হচ্ছে, তার দেহের ভেতরে যে রক্তবাহ আছে, অর্থাৎ শিরা ধমনী আছে, তার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। সেই রক্তের মধ্যেও কিছুটা পরিমাণে বায়ু আছে যা বাইরের দিকে চাপ দেয়। এই বাইরের দিকে যে চাপ দেয় দেহের রক্তবাহগুলো, সেই চাপ আর বায়ুর চাপ দুটো চাপের সমতা বজায় রাখার ফলে আমাদের দেহের ভারসাম্য রক্ষিত হয়। কিন্তু কোনো একজন লোক পর্বত আরোহণে যাওয়ার সময় ওপরে উঠলেন, তিনি ওপরে ওঠার ক্ষেত্রে তার কিছু সমস্যা তৈরি হতে পারে। সমস্যা তৈরি হতে পারে কেমন? দেহের চাপ ওপরের অংশে যাওয়ার সময় দেহের চাপ বেড়ে যাবে, বাইরে বায়ুর চাপ কমে যাবে। সেক্ষেত্রে অনেক সময় নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে, কারণ রক্তবাহগুলো যে প্রেসার দেবে, যে চাপ দেবে, সেই চাপ বাইরের চাপের তুলনায় বেশি হওয়ার ফলে রক্তবাহ ফেটে গিয়ে তার থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। এই চাপ সাম্য রক্ষা করার জন্য পর্বতারোহীরা কি করেন, পর্বত আরোহণের সময় কিছুটা উচ্চতা ওপরে যাওয়ার পরে তারা অপেক্ষা করেন, আবার আরেকটু উচ্চতায় ওঠার পরে কিছুটা সময় অপেক্ষা করেন, অর্থাৎ দেহকে বাইরের চাপের সঙ্গে একটা সাম্য তৈরি করার জন্য চেষ্টা করেন। এইভাবে পর্বতারোহীরা ওপরে ওঠেন। এবার ওপরে একজন পর্বতারোহী উঠেছেন, উঠে সে রান্না বান্না করে খাবেন, ঠিক করলেন সে রান্না বান্না করে খাবে। এবার রান্না করতে গিয়ে তার সমস্যা হচ্ছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে চাল ডাল সেদ্ধ হচ্ছে না। আমরা জানি যে চাপ যদি কমে যায় তাহলে অনেক কম তাপমাত্রায় স্ফুটনাঙ্ক তৈরি হয়, অর্থাৎ জল ফুটতে শুরু করে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণত জল ফোটে, কিন্তু পর্বতের ওপরের অংশে যেহেতু বায়ুর চাপ কম, সেহেতু ওই অংশে গেলে তখন চাপ কমে যাওয়ার কারণে চাল ডাল সিদ্ধ হতে চায় না, স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে তাড়াতাড়ি জল ফুটতে শুরু করে। প্রেসার কুকারে আমরা সাধারণত রান্না বান্না করি, অনেক সময় তাড়াতাড়ি রান্না করার ক্ষেত্রে আমরা প্রেসার কুকার ব্যবহার করে থাকি। প্রেসার কুকারের সিস্টেমটা কি? প্রেসার কুকারের সিস্টেমটা হচ্ছে, আমরা যেহেতু ওই জায়গাটাকে পুরোটাকে, অর্থাৎ যে পাত্রটার মধ্যে রান্না করা হচ্ছে, প্রেসার কুকারের যে রান্না করার যে পাত্রের ভেতরের জায়গাটা, সে তার মধ্যে যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে সেটাকে আটকে রেখে কৃত্রিমভাবে চাপটাকে বাড়িয়ে তাড়াতাড়ি সেদ্ধ করার ব্যবস্থা করে থাকি। চাপটা অসম্ভব মাত্রায় বেড়ে গেলে প্রেসার কুকারটা বাস্ট হতে পারে। সেই জন্য প্রেসার কুকারে তোমরা দেখবে
প্রেসার কুকারের ক্ষেত্রে একটা ঢাকনার ওপরে একটা নব লাগানো থাকে, যেখান থেকে জলীয় বাষ্প বেরিয়ে যায়, অতিরিক্ত জলীয় বাষ্পটা বেরিয়ে যায়, ফলে চাপটা একটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই কারণে, অর্থাৎ সেখানে চাপটা কৃত্রিমভাবে বাড়িয়ে নিয়ে সেদ্ধটা করা হয়। তাহলে আমরা যদি ভূপৃষ্ঠের কাছাকাছি নিচের অংশে দেখি তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে, কিন্তু পর্বতের ওপরের অংশে যদি যাই আমরা, সেক্ষেত্রে সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। তারা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে করে নিয়ে যান। কি জন্য নিয়ে যান? তারা পর্বতারোহণ যখন করেন, আমরা জানি বায়ুর যে উপাদান আছে, বায়ুর উপাদান 3 রকমের হয়। এক হচ্ছে ধূলিকণা, 2 নম্বর জলীয় বাষ্প, 3 নম্বর বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান। এই যে গ্যাসীয় উপাদান থাকে, তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন আমাদের শ্বাসকার্যে সাহায্য করে থাকে। এই অক্সিজেনের পরিমাণ আমাদের পর্বতের ওপরের অংশে কমে যায়। পর্বতের ওপরের অংশে যেহেতু অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেহেতু ওপরের অংশে গেলে আমরা নিঃশ্বাস নিতে সমস্যা তৈরি হয়, যে কারণে পর্বতারোহণে যাবার সময় পর্বতারোহীরা সঙ্গে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। আমরা এবার যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে বায়ু চাপের তারতম্য ঘটে কেন। আমাদের পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয়, কেন এই পার্থক্যটা হচ্ছে বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধান যে কারণগুলো আছে আমরা এক এক করে আলোচনা করব, যে বায়ু চাপের পার্থক্য কেন হচ্ছে। বায়ু চাপের পার্থক্যের 1 নম্বর কারণ হচ্ছে উষ্ণতা। আমরা পৃথিবীর ক্ষেত্রে আমাদের তাপের একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে এবং আলো আসে, সেই তাপের পরিমাণ সব জায়গায় সমান নয়। কোথাও তাপ বেশি পরিমাণে আসে। বেশি পরিমাণে তাপ এলে কি হবে? ধরা যাক এটা ভূপৃষ্ঠ, সূর্য লম্বভাবে কিরণ দিয়েছে, দেওয়ার ফলে তাপ বেশি পরিমাণে এসেছে। এসে তাপ কি করেছে? এখানকার যে বায়ু আছে সেই বায়ুকে উত্তপ্ত করে তুলেছে। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানকার বায়ু উষ্ণ এবং হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে গেছে। তাহলে কি দাঁড়ালো? যেখানে সূর্য বেশি পরিমাণে তাপ দেয়, সেই তাপ এসে ভূপৃষ্ঠের কাছাকাছি অংশের বায়ুকে বেশি পরিমাণে উত্তপ্ত করে তোলে। এই উত্তপ্ত বায়ু হালকা এবং প্রসারিত হয়ে উপরে উঠে যায়। তার ফলে এই ভূপৃষ্ঠের কাছাকাছি অংশের বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ এই অংশে বায়ুর পরিমাণ অনেক কম হয়। কম পরিমাণ বায়ুর ঘনত্ব থাকলে সে চাপ দেয় কম, অর্থাৎ এই অংশে নিম্ন চাপ গড়ে ওঠে। আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, যে পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি অংশে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আমরা যদি চিত্র এঁকে দেখি যে পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয়। পৃথিবী যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে দেখব নিরক্ষরেখায় মাঝখানে গেছে, নিরক্ষরেখার কাছাকাছি অংশে সূর্য
সব সময় লম্বভাবে কিরণ দিয়ে থাকে। সূর্য যখন এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি হচ্ছে, যার ফলে এখানকার বায়ু উষ্ণ, হালকা এবং প্রসারিত হয়ে ওপরে উঠে যাচ্ছে। ফলে এই অংশে তৈরি হচ্ছে নিম্নচাপ। আমরা যদি চাপ বলয় দেখি তাহলে নিরক্ষরেখার কাছে আমরা পাই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কারণ এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। অপরদিকে পৃথিবীর মেরু অঞ্চলে সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দিয়ে থাকে। এর ফলে পৃথিবীর মেরু অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। কারণ এখানে সূর্যের তাপ কম পরিমাণে পৌঁছায়, বায়ু শীতল এবং ভারী হয়ে নিচের দিকে নেমে আসে। ফলে এখানে আমরা সারা বছরই আমরা উচ্চচাপ পাই। তার মানে এক কথায় বলতে গেলে উষ্ণতা বায়ু চাপের তারতম্যের ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা পালন করে। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। এদের মধ্যে উষ্ণতা এবং বায়ু চাপের মধ্যে এই রকম সম্পর্ক রয়েছে। আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চতা। পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সর্বত্র বা সব জায়গায় উচ্চতা সমান নয়। কোথাও উচ্চতা বেশি, কোথাও উচ্চতা কম। উচ্চতার সঙ্গে বায়ু চাপের সরাসরি সম্পর্ক রয়েছে। উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমতে থাকে। উচ্চতা যত বাড়ে বায়ুর চাপ তত কমতে থাকে। পর্বত দেখি, এখানে পর্বতের নিচের অংশে বায়ুর যা ঘনত্ব পাবো, আমরা পর্বতের ওপরের অংশে বায়ুর ঘনত্ব তাই পাবো না। বায়ুর ঘনত্ব নিচের অংশে অনেক বেশি থাকবে, কারণ বায়ুর ভারী উপাদানগুলো সব নিচের দিকে নেমে আসবে। নিচের অংশে বায়ুর ঘনত্ব বেশি থাকার কারণে নিচের অংশে চাপ বেশি হবে। অপরদিকে ওপরের অংশে বায়ুর চাপ কম হবে। বায়ুর চাপ ওপরের অংশে অনেক কম হবে। আমরা যদি হিসেব করতে যাই তাহলে দেখব সাধারণত 110 মিটার উচ্চতা বাড়লে 1 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান বায়ুর চাপ কমে। উচ্চতা যত বাড়ে তত যেহেতু বায়ুর চাপ কমে যায়, সে কারণে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আমরা যে কারণে পর্বতারোহীরা পর্বতের ওপরের অংশে গিয়ে রান্না বান্না করতে গিয়ে চাল ডাল সেদ্ধ করতে অসুবিধা হয়। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। আমরা সাধারণত জানি যে বায়ুর একটা অন্যতম উপাদান হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের পরিমাণ সব সময় সমান থাকে না। কখন জলীয় বাষ্প বেশি থাকে, কখনো জলীয় বাষ্প কমে যায়। জলীয় বাষ্প যখন বেশি থাকে সেই বায়ু হালকা এবং প্রসারিত হয়ে ওপরে উঠে যায়, ফলে সেখানে তৈরি হয় নিম্নচাপ। অন্যদিকে জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে বায়ু ভারী হয়ে নিচের দিকে নেমে আসে, ফলে সেখানে তৈরি হয় উচ্চচাপ। আমরা যদি দেখি যে শীতকালে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যে কারণে আমরা দেখি
আমাদের হাত পা শুকিয়ে যায়, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, শীতকালে এই ঘটনাটা ঘটে। কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। অন্যদিকে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, যে কারণে এই সময় বায়ুর চাপটা কম থাকে, নিম্নচাপ থাকে। নিম্নচাপের পরিমাণ যদি অনেক কমে যায় তখন সেখানে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটতে পারে, একটানা অনেকগুলো বৃষ্টি হতে পারে। কিন্তু জলীয় বাষ্পের পরিমাণের সাথে সরাসরি বায়ুর চাপের সম্পর্ক রয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে বায়ুতে, তাহলে বায়ুর চাপ হ্রাস পায়। জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুতে কমে যায় তাহলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। এরপর যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন। আমরা জানি পৃথিবীর দুটো মেরুবিন্দু আছে। উত্তরের মেরুবিন্দুকে আমরা বলি সুমেরু বিন্দু এবং দক্ষিণের মেরুবিন্দুকে বলি কুমেরু বিন্দু। এই সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত কেন্দ্র ভেদ করে যে রেখা যায় তাকে আমরা বলি অক্ষ বা এক্সিস। এই অক্ষ বা এক্সিস বাংলায় বললে মেরুদণ্ড। তার চারপাশে পৃথিবী অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তন করার ফলে এক ধরনের বল পৃথিবী পৃষ্ঠে তৈরি হয়। এই বলকে বলা হয় কোরিওলিস বল। সাধারণভাবে আমি যদি একটা সাধারণ উদাহরণ দিই বিষয়টা বুঝতে পারবে। আমাদের বাড়ির সবার বাড়িতে পাখা আছে। আমরা যদি সেই ফ্যান বা পাখা যদি চালাই তাহলে চালানোর সঙ্গে সঙ্গে সেটা ঘুরতে শুরু করে। এই যে ঘোরার ফলে বাতাস এসে আমাদের গায়ে লাগে। তাহলে ঘূর্ণনের ফলে একটা বাতাস তৈরি হয়। সেই বাতাসটা বাইরের দিকে এসে আমাদের গায়ে লাগে, ফ্যানের দিকে নয়, ফ্যানের বাইরের দিকে, উল্টো দিকে। পৃথিবীর ক্ষেত্রেও পৃথিবী আবর্তন করার ফলে একটা বায়ু বিক্ষেপক বল তৈরি হয়। এই বায়ু বিক্ষেপক বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে উপরে যে বায়ু আছে তার গতি বিক্ষেপণ হয়। এই আবর্তন জনিত বায়ু বিক্ষেপক বলের প্রভাবে কোথাও বায়ু বেশি পরিমাণে বিক্ষেপণ হয়, কোথাও কম পরিমাণে বিক্ষেপণ হয়। বায়ু বিক্ষেপণ যেখানে বেশি হয় সেখানে বাইরের দিকে বায়ু কেন্দ্র বহির্মুখী বায়ু হয়, তাকে সেখানে তৈরি হয় নিম্নচাপ। সেখানে তৈরি হয় নিম্নচাপ। অন্যদিকে যেখানে এই আবর্তনের বেগ কম, বায়ু বিক্ষেপক বল কম প্রভাব ফেলে, সেই সব জায়গার ক্ষেত্রে বায়ুর চাপ বেশি হয়। অর্থাৎ বায়ু বাইরের দিকে কম পরিমাণে বিক্ষিপ্ত হয়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যেহেতু পৃথিবীর পরিধিটা বেশি, সেই জন্য আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হয়। আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হওয়ার ফলে এখানে বায়ু বিক্ষিপ্ত হয় অনেক বেশি পরিমাণে। বাইরের দিকে বায়ু বিক্ষিপ্ত হওয়ার ফলে সেখানে নিম্নচাপ তৈরি হয়। অন্যদিকে মেরু অঞ্চলে যেহেতু পরিধি কম, আবর্তনের বেগ কম, তার ফলে বায়ু বেশি পরিমাণে সেখানে নিম্নগামী হয়। কোরিওলিস বলের প্রভাব কম থাকে, যার ফলে এখানে আমরা উচ্চচাপ পাই। সুমেরু এবং কুমেরু অঞ্চলে আমরা পাই উচ্চচাপ, নিরক্ষীয় অঞ্চলে পাই আমরা নিম্নচাপ।
এটা গড়ে ওঠে মূলত পৃথিবীর আবর্তনজনিত বায়ু বিক্ষেপণের প্রভাব। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সমচাপ রেখা। কোন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে সমান চাপযুক্ত স্থানগুলোকে একটি কাল্পনিক রেখার দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আমরা বলি সমচাপ রেখা। সমচাপ রেখাগুলির কতগুলো বৈশিষ্ট্য আছে। সমচাপ রেখাগুলির প্রধান বৈশিষ্ট্য হলো এই রেখাগুলি একটি রেখা অপর রেখাকে কখনো অতিক্রম করে না। রেখাগুলি একটা সমন্বয় বজায় রাখে। সমচাপ রেখাগুলির বিন্যাস দেখে আমরা কোন অঞ্চলে নিম্নচাপ কেন্দ্র বা কোন অঞ্চলে উচ্চচাপ কেন্দ্র বিরাজ করছে তা নির্ধারণ করতে পারি। সমচাপ রেখাগুলির বিন্যাসের মাধ্যমেই আমরা সারা বছর ধরে যে ঋতু পরিবর্তন, ঋতু বৈচিত্র্য তৈরি হচ্ছে, কোন অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হলো, বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন দিক থেকে ঝড় ধেয়ে আসছে, সমস্ত কিছু সম্পর্কে একটা ধারণা করতে পারি। আমাদের এই ধারণাটা করার ক্ষেত্রে সহযোগিতা করে সমচাপ রেখাগুলি। সমচাপ রেখাগুলি আমরা সাধারণত মিলিবার এককের দ্বারা প্রকাশ করে থাকি। এই রেখাগুলি মানচিত্রের উপরে কতগুলো বিন্দুতে চাপগুলিকে নির্ধারণ করে, সমান চাপযুক্ত জায়গাগুলোকে নির্ধারণ করে কাল্পনিক রেখা দিয়ে সংযুক্ত করে আমরা এই সমচাপ রেখাগুলি অঙ্কন করে থাকি। তা এই সমচাপ রেখাগুলি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন জানুয়ারি মাস এবং জুলাই মাসে নির্ধারণ করা হয়। এই সমগ্র ভারতবর্ষের মধ্যে সমচাপ রেখাগুলির বিন্যাস, সমচাপ রেখাগুলি কিভাবে বিন্যস্ত হয়েছে এবং তার গতি প্রকৃতি কেমন সেটা নির্ধারণ করা হয়। তবে এখন বর্তমানে আঞ্চলিকভাবে যে সমচাপ রেখাগুলো কিভাবে স্প্রেড করছে বা ছড়িয়ে পড়ছে, কিভাবে স্থান পরিবর্তন করছে, কোথায় গভীর নিম্নচাপ তৈরি হলো হঠাৎ করে এবং সেই দিকে কোন দিক থেকে বায়ু আসতে পারে সেটা সম্পর্কে ধারণা করার ক্ষেত্রে সহযোগিতা করে সমচাপ রেখাগুলি। আমরা এর পরে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ। আমরা আগেই উল্লেখ করেছিলাম যে ভূপৃষ্ঠের কোনো জায়গার বায়ুর চাপ যদি দেখা যায় যে 986 MB এর কম হয় তাহলে নিম্নচাপ, এবং 1013.25 MB এর বেশি হলে উচ্চচাপ। তাহলে এর মাঝখানে যেটা থাকবে 986 থেকে 1013.25 এর মাঝখানে যে বায়ুচাপ থাকবে সেই বায়ুচাপকে আমরা বলবো স্বাভাবিক বায়ুচাপ। উচ্চচাপ এবং নিম্নচাপ যে অঞ্চলগুলোতে দেখা যায় তার কতগুলি স্বাভাবিক বৈশিষ্ট্য আছে। উচ্চচাপের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য পেতে পারি? উচ্চচাপের ক্ষেত্রে আমরা বায়ুর মধ্যে ঘনত্ব বেশি পাব, তাপমাত্রা কম হবে, অর্থাৎ শীতল বায়ু হবে, বায়ুর ঘনত্ব বেশি হবে, নিচের দিকে বেশি পরিমাণে চাপ দেবে, সেখানে
সাধারণত বৃষ্টিপাত হবে না, শান্ত আবহাওয়া বিরাজ করবে। উল্টো দিকে যদি সেখানে নিম্নচাপ বিরাজ করে, অর্থাৎ সেখানকার বায়ুর চাপ যদি কম হয়, 986 মিলিবারের কম যদি বায়ুর চাপ হয়, তাহলে সেক্ষেত্রে বায়ুর ঘনত্ব কম হবে। বায়ু ঘনত্ব কম হওয়ার ফলে সেখানে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবেশ করবে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সেখানে বায়ুতে আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা সাধারণত দেখতে পাই যে বায়ুর চাপ যদি খুব কম হয়, অর্থাৎ নিম্নচাপের গভীরতা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখেছি যে গভীর নিম্নচাপ তৈরি হলে সেখানে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ওই কেন্দ্রের দিকে প্রবেশ করে পাক খেতে শুরু করে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি করে, আমরা যাকে ঘূর্ণবাত বলে থাকি। উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই যে পাক খাওয়া, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এই পাক খাওয়া ঘড়ির কাঁটার দিকে হয়। নিম্নচাপের গভীরতা যত বেশি হয়, ঘূর্ণবাতের প্রাবল্য তত বৃদ্ধি পায়। এই ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘূর্ণবাতের যে কেন্দ্র, তাকে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। আমরা উচ্চচাপের ক্ষেত্রে, উচ্চচাপ বলা যেখানে আছে, বা মেরু অঞ্চল বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষেত্রে আমরা এর উল্টোটা দেখতে পাই, অর্থাৎ ঘূর্ণবাতের বিপরীত, অর্থাৎ প্রতীক ঘূর্ণবাত। ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হচ্ছিল? কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ু পাচ্ছিলাম, অর্থাৎ আশপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে এসে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে সেটা উষ্ণ প্রসারিত হয়ে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ু পাচ্ছিলাম। নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে প্রতীক ঘূর্ণবাত দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী নিম্নগামী বায়ু প্রবাহ করতে দেখা যায়। সেক্ষেত্রে এটা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। সামগ্রিকভাবে আমরা বায়ুচাপের এই বিষয়গুলো আমরা পেয়ে থাকি। বায়ুচাপের ক্ষেত্রে সপ্তম শ্রেণীর পাঠ্য বিষয়ে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, আমরা টোটাল বিষয়টা আলোচনা করলাম। এক্ষেত্রে কিছু প্রশ্ন এখান থেকে উঠে আসে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে পাঠ্য লিখে নিয়ে মুখস্থ করার বিষয় তৈরি করব, যে প্রশ্নগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন পাঠ্য বিষয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু উল্লেখ করছি। প্রশ্নগুলো আমরা উল্লেখ করছি এখানে। যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা খুব দরকার সেটা হচ্ছে, পৃথিবীতে এত পরিমাণ বায়ুর চাপ থাকা সত্ত্বেও আমরা কেন বায়ুর চাপ অনুভব করতে পারি না?
মহাকাশে যাবার সময় মহাকাশচারীরা কেন স্পেস স্যুট এর ভেতরে বায়ু ভরে নিয়ে যান, বাতাস ভরে নিয়ে যান? এরপর যেটা, বায়ুর চাপ কেন দেয়? বায়ু কেন চাপ দেয়? এরপর যেটা, সেটা হচ্ছে বায়ুর চাপ পৃথিবীর সর্বত্র সমান নয় কেন? পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয় কেন? বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? সেই যন্ত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের মাধ্যমে, তার সংক্ষিপ্ত বিবরণ। পর্বতের উপরে বা পর্বতের উচ্চ অংশে চাল ডাল সেদ্ধ হতে চায় না কেন? অর্থাৎ চাল ডাল সেদ্ধ হতে অসুবিধে হয় কেন? বড় প্রশ্ন হিসাবে এখান থেকে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এটা বড় প্রশ্ন হিসাবে। সমচাপ রেখা বলতে কি বোঝো? সমচাপ রেখা বলতে কি বোঝো? অবশ্যই সেক্ষেত্রে ছবি আঁকতে হবে। বায়ু উচ্চচাপ বলতে কি বোঝো? বায়ুর নিম্নচাপ বলতে কি বোঝো? উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তোমাদের পাঠ্য বইতে দুটো জায়গা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর একটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর একটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এই দুটো জায়গার যে বর্ণনা দেওয়া আছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, বায়ুর চাপ। পুরীর সমুদ্র সৈকতের উচ্চতা দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, বায়ুর চাপ দেওয়া আছে। এই দুটো জায়গার পার্থক্যটা কেন হয়েছে সেটা নিজে চিন্তা করবে। টোটাল সমস্ত পড়ার বিষয়টাকে পড়ার পরে তুমি এই দুটো জায়গার যে পার্থক্য হচ্ছে, অর্থাৎ উচ্চতার ভ্যারিয়েশন বা উচ্চতার পার্থক্য এখানে বেশি প্রভাব ফেলেছে, এই দুটো বিষয়কে আলোচনা করে দুটোর মধ্যে তফাৎ কেন ঘটলো সেটা চিন্তা ভাবনা করবে। আমরা পরবর্তীতে অন্য বিষয়গুলো পরপর আলোচনা করব। তবে আজ এই পর্যন্ত।